হঠাৎ জামায়াতের বিরুদ্ধে 8 দিক থেকে 8টি ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র রোখার আসলে প্রকৃতপক্ষে শক্তি সামর্থ্য জামায়াতের আছে কিনা সেটি যাচাইয়ের সময় এসেছে। এই ষড়যন্ত্র যদি জামায়াত রুখতে না পারে, তাহলে দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের মানুষের বিরুদ্ধে, রাষ্ট্রীয় সম্পদ সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র আসলে জামায়াত রুখতে পারবে কিনা সেই পরীক্ষা অতিক্রম করার সময় চলে এসেছে। হঠাৎ করেই তারেক রহমানের কণ্ঠে পরাজয়ের সুর। তারেক রহমান হতাশ, তারেক রহমান বিমর্ষ, তারেক রহমান অনেকটা ভারসাম্যহীন। বিএনপিতেই তারেক রহমানের রাজনীতি এলোমেলো। তারেক রহমানের যে একটা সুপ্রিমেসি ছিল, যে অত্যন্ত গোছালো কথা বলেন, হিসাব নিকাশ করে কথা বলেন, ভেবে চিন্তে কথা বলেন, বেকার সাথে বলেন না, না তারেক রহমানের এখন সেই ইমেজ নেই। তিনি খেয়ে হারিয়ে ফেলেছেন। গত 3 দিন যাবৎ তার কণ্ঠে পরাজয়ের সুর, যে তিনি হেরে যাচ্ছেন। এক ব্যর্থ পুরুষ, এক ব্যর্থ সন্তান, এক ব্যর্থ ভারপ্রাপ্ত চেয়ারপারসন। আকাশচুম্বী জনপ্রিয় দল বিএনপিকে মাটির সাথে মিশে গেছে। 4 হাত ধরে তারেক রহমান। এক সপ্তাহ পরে বাংলাদেশে বাল দিবস। বাল দিবস বুঝেন তো? বাল দিবস হলো এই 16ই ডিসেম্বর। এই 16ই ডিসেম্বর আছে না, 16ই ডিসেম্বর বাল দিবস। এটার এদিক ওদিক যেটা বলবি, আমার বউয়ের জুতা নিয়ে লাগছে আসছে আজকে, এই না, এটা দিয়ে হাগু লাগায় এটা দিয়ে মুখের মধ্যে মারা হবে। মোহাম্মদ ইউনূস স্যার বলছে না পিছনে যাওয়ার কোনো ক্ষমতা নাই, কোনো রাস্তা খোলা নাই তো পিছনে যাওয়ার, সামনেই যাইতে হবে। উনি এমন ভাবে ডিজাইন করছে যে ডিজাইনের মধ্যে আপনাদেরকে আসতেই হবে নতুন বাংলাদেশের জন্য, কোনো উপায় নাই। হঠাৎ করেই তারেক রহমানের কণ্ঠে পরাজয়ের সুর। তারেক রহমান হতাশ, তারেক রহমান বিমর্ষ, তারেক রহমান অনেকটা ভারসাম্যহীন। বিএনপিতেই তারেক রহমানের রাজনীতি এলোমেলো। তারেক রহমানের যে একটা সুপ্রিমেসি ছিল, যে অত্যন্ত গোছালো কথা বলেন, হিসাব নিকাশ করে কথা বলেন, ভেবে চিন্তে কথা বলেন, বেফাস কথা বলেন না, না তারেক রহমানের এখন সেই ইমেজ নেই। দর্শক, জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির উত্থান, খালেদা জিয়ার হাত ধরে বিএনপির বিকাশ, আর তারেক রহমানের হাত ধরে বিএনপির পতন। আপনি একটু চিন্তা করেন, আজ থেকে 1 বছর 4 মাস আগে বিএনপির জনপ্রিয়তাটা কত ছিল? আকাশচুম্বী জনপ্রিয় দল ছিল। এদেশের 80%-এর ঊর্ধ্বে বা 75 থেকে 80% মানুষ বিএনপিকে সমর্থন করে। এখন 10 থেকে 12% মানুষ বিএনপিকে সমর্থন করে না। যেসব জরিপের দেখছেন 10-12%-এর উপরে বিএনপি সমর্থক, ওটা ভুয়া। মানুষ বিএনপিকে ঘৃণা করে। এটা তারেক রহমানের অ্যাচিভমেন্ট। তারেক রহমান ভেবেছিল তিনি যে জুলুমের শিকার হয়েছেন, তাতে তার যে সেই মহা দুর্নীতি, 10% খাম্বা ইত্যাদি, এগুলো সব ধামাচাপা পড়ে যাবে। গিয়াসউদ্দিন আল মামুন, না কিছুই হয়নি, ধামাচাপা পড়েনি, আবার সেগুলো সামনে আসছে। তারেক রহমান খেই হারিয়ে ফেলে তিনি নিজের অবস্থান থেকে নাকে খত দিয়ে বাবা এবং মাকে অপমান করে বলছেন যে জামাত 71 সালে কি করেছিল সেটা মনে রাখতে হবে। এই বক্তব্য জিয়াউর রহমানকে অপমান, খালেদা জিয়াকে চপেটাঘাত। কারণ 71-এ কে কি করেছিল এটা বিভাজনের ভিত্তিতে কখনো জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়া রাজনীতি করত না। বিএনপি রাজনীতি ছিল 71 বিতর্কের ঊর্ধ্বে। লেটস ফরওয়ার্ড, চলো আমরা সামনে এগিয়ে যাই। সেখানে তারেক রহমান সে 71 নিয়ে আওয়ামী স্টাইলে কসলাকসলি করছেন। আসলে যদি তারেক রহমানের সামনে কোনো রাজনীতি থাকতো, রাজনীতি তারেক রহমান করতেন না। সেই হারিয়ে ফেলে সবকিছু এলোমেলো করে হতাশার কথা বলেছে। এখন আবার কি বলছে দেখেন, যে শুধু আমি ভালো অন্য সবাই খারাপ, এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। এর মানে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে জামাত ভালো, বিএনপি খারাপ, আওয়ামী লীগ খারাপ। এখন বুঝতে চাচ্ছে না, বিএনপি আওয়ামী লীগ সবাই খারাপ না, আমরা একটু হলেও ভালো। এখন তুলনামূলক বিচার করতে যাচ্ছেন, এটা পরাজয়ের সুর। শুধু আমি ভালো অন্য সবাই খারাপ। আবার তারেক রহমান বলছেন গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে বহু ষড়যন্ত্র চলছে। এই যে ষড়যন্ত্র তত্ত্ব, কথায় কথায় ষড়যন্ত্র তত্ত্ব, এটা হচ্ছে পরাজয়ের আসল সুর। যারা পরাজিত হতে যাচ্ছে তারাই বারবার ষড়যন্ত্র বলে, আর যারা জিতবে তারা ষড়যন্ত্র বলে। এটা ওয়ার্ল্ড পলিটিক্যাল হিস্ট্রি, রিয়ালিটি। কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়নের থিওরি ছিল একটা কনস্পাইরেসি থিওরি। এমনকি পিওর সায়েন্সকে তারা কনস্পাইরেসি থিওরি দিয়ে ডিল করত। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা চাঁদে গিয়েছে, তারা বলতো ওটা ষড়যন্ত্র, ওটা হলিউডের সিনেমা। এরকম নানান ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে সবকিছু ডিল করার চেষ্টা করত। তারপর যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, তাদের পতন হয়েছে। অর্থাৎ যাদের পতন হবে তারা অযাচিত ভাবে কথায় কথায় ষড়যন্ত্র দেখে, আর যারা বিজয়ী হবে তারা এইভাবে ষড়যন্ত্র দেখে না। আর আসলে ষড়যন্ত্র ওইভাবে নেই, আর যতটুকু আছে ষড়যন্ত্র আছে থাকবে, ওইটাকে সামনে আনে না বিজয়ী দল। তারা ওটা মোকাবেলা করতে পারে, ষড়যন্ত্র ব্যর্থ করতে পারে। তারা জাতিকে আশার বাণী শোনায়। পার্থক্যটা দেখেন, ভেরি সিম্পল। তারেক রহমান নিজে বলছেন গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে বহু ষড়যন্ত্র চলছে। মানে বিএনপি তারেক রহমানের কথায় শুধু ষড়যন্ত্র, এর বাইরে কোনো কথা নেই। আর জামাতের কথায় আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল, এদের কথার দিকে তাকান। আমরা নারীদের জন্য এই করব, পুরুষদের জন্য এই করব, কর্মসংস্থান করব,
দুর্নীতির বিরুদ্ধে এই করব, মানে শুধু প্রতিশ্রুতি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি, আশার বাণী, বাংলাদেশ হবে সিঙ্গাপুর, অমুক তমুক। আশার বাণী ছাড়া জামাত নেতাদের কণ্ঠে কোনো কথা নেই। প্রতিশ্রুতি ছাড়া কিভাবে দেশ গঠন করবেন, জাতি গঠন করবেন, এর বাইরে তাদের কোনো কথা নেই। আর বিএনপির কথা হচ্ছে শুধু ষড়যন্ত্র। তাহলে কারা বিজয়ী হতে যাচ্ছে আর কারা পরাজিত হতে যাচ্ছে, আন্ডারস্ট্যান্ড? তারেক রহমানের কণ্ঠে এখন পরাজয়ের সুর। প্রমাণ এই যে বলছেন ষড়যন্ত্র চলছে, এটা একটা দলিল যে এইসব ষড়যন্ত্রের কথা সম্ভাব্য পরাজিতরাই বলে। আরেকটা হচ্ছে ওই যে জামাতকে 71 নিয়ে আওয়ামী স্টাইলে সমালোচনা করেছেন, ওটাই হচ্ছে প্রমাণ যে আসলে কোনো রাজনীতি নাই, সবকিছু এলোমেলো হয়েছে বলে এখন এই 71 কথা বলছেন। অথচ এটা বলে শেষ পর্যন্ত তো আওয়ামী লীগই টিকতে পারেনি। বাংলাদেশের মানুষ সেই 71 কি হয়েছিল কি ওটা নিয়ে কাউকে বিবেচনা করে না। আপনি কি চান্দাবাজ না লুটপাটকারী, প্রশ্ন হচ্ছে এটা। 71 কি, 71 যারা ছিল এরা কেউ জীবিত নাই। জামায়াতের 71 প্রজন্ম জীবিত নেই, দ্যাট ইজ টোটালি ইরেলেভেন্ট। ওটা নিয়ে কোনো বিতর্কই নেই। বিতর্ক হচ্ছে আপনি চান্দাবাজ না ধান্দাবাজ, আপনি কি শরিয়া আইন মানেন কি মানেন না। অর্থাৎ তারেক রহমান যতই 71 সামনে আনার চেষ্টা করুক, আওয়ামী লীগ পালানোর সাথে সাথে 71 চেতনা নিয়ে পালিয়েছে। 71 চেতনা মানে 71 ভুয়া চেতনা, আর 71 যে মূল চেতনা ওটা সমাজ এস্টাবলিশড, ওটা সবাই ধারণ করে। তবে এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই, কারণ বাংলাদেশের পাকিস্তান হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অতএব স্পষ্ট যে তারেক রহমানের কণ্ঠে পরাজয়ের সুর। দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে বহু ষড়যন্ত্র চলছে, এখনো চলছে বলে মন্তব্য করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ষড়যন্ত্র যদি বিএনপি জিজ্ঞেস করা হয় যে এটা তাফসীর করেন ষড়যন্ত্রটা কি, তখন ঘুরে ফিরে আসবে এই যে আগামী নির্বাচনে বিএনপি পরাজিত হবে, বিএনপি নিজেরাও জানে। এখন পরাজয়ের পর কি বলবে যে ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত হয়েছে, ওইটাই এখন বলছে তারেক রহমান। এটা হচ্ছে সম্ভাব্য পরাজয়ের সুর। বুঝতে পারছেন আমি পরাজয়ের সুর কেন বললাম? গণতন্ত্রের কোনো বিকল্প নেই জানি তিনি বলেন, তাহলে আপনার দলে পরিবারতন্ত্র কেন? আপনি রাষ্ট্রে গণতন্ত্র চান, আপনি নেতা হয়ে আছেন বাবা মায়ের কোটায়, ঠিক আছে, বাবা মায়ের কোটাটাকেও তো আপনি বৈধতা দিতে পারেন একটা কাউন্সিলের মাধ্যমে। আপনি গত 10 বছরে একটা কাউন্সিল করতে পারেননি, 16 সালে না কবে সালে একটা কাউন্সিল করেছিলেন, বুংবাং একটা কাউন্সিল। আপনার দলে পুরোটাই স্বৈরতন্ত্র, গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া নাই, নেতৃত্ব নির্বাচন থেকে শুরু করে আপনি নিজেই নির্বাচিত কোনো ভারপ্রাপ্ত চেয়ারপারসন বা কিছুই না। আপনার দলের মধ্যে পার্টি ডেমোক্রেসি নেই, আপনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ডেমোক্রেসি নেই। আপনি কিসের ডেমোক্রেসিতে বিশ্বাস করেন? এগুলো মানুষ বিশ্বাস করে না। অতএব দর্শক, সব মিলিয়ে তারেক রহমানের রাজনীতি, এদিকে দেশে আসতে পারছেন না, অসুস্থ মা, জাতীয় সব জরিপে বিএনপি ধরা খাচ্ছে, জনমত বিএনপির বিরুদ্ধে, হতাশ, এলোমেলো, পরাজয়ের সুর তারেক রহমানের কণ্ঠে। বাংলাদেশে বাল দিবস বুঝেন তো? বাল দিবস হলো এই 16ই ডিসেম্বরে, 16ই ডিসেম্বর আছে না, 16ই ডিসেম্বর বাল দিবস। এটার এদিক ওদিক যেটা বলবি, আমার বউয়ের জুতা নিয়ে আসছে আজকে, ঠিক না? এটা দিয়ে হাগু লাগায়, এটা দিয়ে মুখের মধ্যে মারা হবে। 16ই ডিসেম্বরের যে বিজয় দিবস বলবি, ওইটারে অনুষ্ঠানের ভিডিও পুরোটা দেখে তারপরে শেষ করতে হবে। একটু শুনে না পাশার মধ্যে গরম তাপ লাগে তারপরে জাম করে উঠে গেলে হবে না, শেষ পর্যন্ত উঠে তারপরে বলে যাইতে হবে যে ইলিয়াস ভাই কি আসলে ঠিক বললো নাকি ব্যাঠিক বললো। যদি ব্যাঠিক বলি আমার জুতা দিয়ে পেটান, কোনো সমস্যা, আমাদের সবার জুতা নিয়ে আমার গালে আমি নিব, কোনো সমস্যা নেই, শেষ করে যাইতে হবে। এটা অনুরোধ থাকলো, খুব গুরুত্বপূর্ণ প্রতিটা কথার, মানে এমনিতেও তো মানে দাম আছে, যেমন এই যে কথা বলছি না 10 মিনিটের কথা অনেক টাকা দেয় কিন্তু ইউটিউব আমাকে, সো এমনিতেও দাম আছে, কথাগুলো অনেক দামি কথা, এটা শুনে যাইতে হবে। বেশিক্ষণ লম্বা করবো না আজকের ভিডিও। মুক্তিযুদ্ধ নিয়ে কিছুই বলা যাবে না, বিশাল আকার মুক্তিযুদ্ধ নিয়ে একদম আলাপই করা যাবে না। এটা কোরআন নাকি যেটা কোনো পরিবর্তন নাই, কোনো কিছু নাই, কোনো আলোচনা করা যাবে না। মুক্তিযুদ্ধের সময় এখন পর্যন্ত যারা মুক্তিযোদ্ধা আছে, আমাদেরকে যারা মুক্তিযোদ্ধা বলে, যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, এই মুক্তিযুদ্ধ মন্ত্রী ছিল এই যে মুজাম্মেল, নিকোলের বয়ফ্রেন্ড, 5 তারিখের আগের দিন পর্যন্ত নিকোলের মতো এরকম অনেক নারীদের খেয়ে গিয়েছে। তার মানে শরীরের শক্তি টক্তি ভালোই আছে। তো এরকম মুক্তিযোদ্ধা সারা দেশে আছে না? 20,000 টাকা করে ভাতা নিচ্ছে, এদেরকে ডাক দিয়ে আপনি জিজ্ঞেস করতে পারতেন না যে ভাই আসলে কতজন মুক্তিযোদ্ধা ছিল, কে কে রাজাকার ছিল, কার কার মারে পাকিস্তানিরা নিয়ে লাগাইলো? এগুলো করা যাইতো তো, খোঁজ নেওয়া যাইতো না? করেন নাই। কারণ কি? এটা বিশাল একটা গ্যাপ এই জায়গায় আছে, এই ভ্যাকিউম কেউ পূরণ করিতে চায় না। কারণ কি, এইটা করলেই এই যে ব্যবসা, এই ব্যবসা সব শেষ, এই ব্যবসা তো কেউ বন্ধ করতে হবে না। এই যে এখন দেখেন না, আওয়ামী লীগ চলে গিয়েছে, এখন বিএনপি এসেছে, এসে তারপরে সেই ব্যবসা আবার শুরু করেছে, সব শেষ। তারেক রহমানের একটা বক্তব্য শুনলাম। তারেক রহমান ভাই, আপনি সবশেষ যে বক্তব্য দিয়েছেন, আপনার বক্তব্য কিন্তু আমরা এই 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে গত 6 বছরে 7 বছরে আপনার অনেক বক্তব্য আমরা শুনেছি। আপনি কিন্তু একদম মানে পড়াশোনা যে প্রচুর করেছেন ইতিহাস নিয়ে, সেটা বোঝাই গেছে। আপনি বই ধরে ধরে তারপরে এই আলোচনাগুলো করতেন, সেই বক্তব্য শুনেছি। আজকের এই 2 দিন আগের যে বক্তব্য আপনি ইতিহাস নিয়ে দিয়েছেন, সেই ইতিহাসের বক্তব্য আর আপনি এতদিন যে বক্তব্য বলেছেন সেটা মিলছে না একসাথে। যদি আওয়ামী লীগের বয়ান যদি আপনি ইতিহাস মনে করেন, তাহলে আওয়ামী লীগের বয়ান অনুযায়ী আপনার আব্বা কিন্তু একজন রাজাকার। এটা কিন্তু মাথায় রেখে তারপরে ইতিহাস নিয়ে আলোচনা করতে হবে খুব সাবধানে। আর যদি মনে করেন না আসলে ইতিহাস নিয়ে কথা বলতে চাই, ইতিহাস যেটা সত্য সেটা জানাইতে চাই, তাহলে অনুরোধ থাকবে আল্লাহর রাস্তায় আপনাদের নির্বাচনী ইশতেহারে যেন এবার থাকে কতজন মানুষ মারা গিয়েছে, কতজন মানুষ ধর্ষিত হয়েছে, কতজন মানুষ আসলে মুক্তিযোদ্ধা ছিল, কতজন রাজাকার ছিল, এটা আমরা দিব।
এটা জরিপ করবো। আর বেশি দিন সময় নাই কিন্তু। জেনুইন অরিজিনাল মুক্তিযোদ্ধা, এই মুজাম্মেলদের মতো ভুয়া মুক্তিযোদ্ধা, অরিজিনাল মুক্তিযোদ্ধা তারা কিন্তু এখন সবার বয়সে 70-এর উপরে। আর 5 বছর পরে কিন্তু একটারও খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাওয়া গেলেও তাদের বক্তব্য রেকর্ড করতে পারবেন না, কারণ সেই অবস্থা তাদের শারীরিক মানসিকভাবে থাকবে না। অতএব আপনাদের ইশতেহারে থাকতে হবে যে আমরা জানতে চাই, এই প্রজন্ম, আমি আমার চাইতে ছোট বয়সে যারা মুক্তিযুদ্ধ দেখি নাই, আমরা জানতে চাই আসলে কি ঘটেছিল 71-এর বাংলাদেশে। এটা জানার অধিকার আমাদের সবার আছে। এখন যদি আওয়ামী লীগের বয়ান দিয়ে যদি চালাইতে চান, খুব খেয়াল করে তারপরে সামনে পা ফেলতে হবে। কিন্তু ধরেন এই পৃথিবীর ভেতরে ধরেন একটা দেশ বলেন, অ্যাকসেপ্ট এই আপনার মিডল ইস্ট, যেসব আর চীনের মতো যেসব দেশে রাজতন্ত্র, একনায়কতন্ত্র, কমিউনিস্ট, এই টাইপের দেশটাই যেগুলি আছে, এর বাইরে যেখানে গণতন্ত্রের প্র্যাকটিস আছে, পৃথিবীর এমন কোনো দেশ দেখাইতে পারবেন না যেই দেশে অ্যাট এ টাইমে প্যারালালি 3টা পলিটিক্যাল দল এক্সিস্ট করে। 2টা, সবখানে 2টা। আপনি আমেরিকা বলেন, লন্ডন বলেন, যত মানে বড় বড় আপনার দেশ যা আছে, সেটা এই ইন্ডিয়া বলেন আর বাংলাদেশ বলেন, কখনোই কিন্তু 3 দল একসাথে সমান শক্তিশালী 3টা বিরোধী দল পৃথিবীর কোথাও নাই। যেখানেই যাবেন আপনি 2টা। এখন বাংলাদেশে 2টা শক্তিশালী রাজনৈতিক দল আছে, একটা বিএনপি, একটা জামাত। আমার মনে হয় এখনও বিএনপি সবচাইতে বড় দল, 2 নম্বরে যদি জামাত ধরেন, কিন্তু খুব শক্তিশালী। কিন্তু এটা খালি মানে মুখের কথা না, এটা বিএনপিও হারে হারে টের পাচ্ছে যে জামাত যে ভেতরে যে কী পরিমাণে ভোট তাদের বেড়েছে। এখন 3 নম্বর আরেকটা দল এরকম বড় বৃহৎ আকারে আসবে সেই সুযোগ নাই। যদি আসে সেটা বিএনপি আসবে। যদি বিএনপি মনে করে যে 71-এর সেই আওয়ামী বয়ান নিয়েই আসবে, তাহলে বিএনপির মোড়কে কিন্তু আওয়ামী লীগ চলে আসবে। নামে মনে হবে, সবাইকে দেখে মনে হবে এই তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কিন্তু এই দলে জাতীয়তাবাদের কেউ থাকবে না। এখানে সবই সেই আওয়ামী লীগের মতো, সেই লোকজনের কথা, সেই সব কিছু তাদের মতোই মনে হবে। আর সেটা যদি তারেক রহমানের বক্তব্যটাও যদি সেরকম হয়, তাহলে তার কিছু বলার নেই। একমাত্র জিয়া পরিবারকে আমরা বিশ্বাস করি যে না, তারা অন্তত বাংলাদেশ জাতীয়তাবাদের এই বাংলাদেশে তারাই হচ্ছে গিয়ে প্রণেতা, এবং তাদের হাত ধরে এটা শুরু হয়েছিল। তাদের এই পরিবার যতদিন থাকবে, বাংলাদেশ জাতীয়তাবাদ এটা থাকবে। এখন বাঙালি জাতীয়তাবাদে যদি আপনি যাইতে চান, সেটা আবার ওইটা কিন্তু আওয়ামী লীগের নিয়ে হয়ে যাবে। তখন নামে থাকবে হয়তো বিএনপি। আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশে শেষ, এটা মনে মনে আপনাকে বেঁচে রাখতে হবে। সব শেষ। শেখ হাসিনার কথা আপনারা টেলিগ্রামে যারা শুনেছেন, যে এখন আমাদের আর কী করা, আমাদের আর করণীয় না, আমাদের গেরিলা হামলা করতে হবে। মানে বক্তব্য বুঝেছেন তো, যে তার হাতে আর কোনো কিছু করার নাই। আন্তর্জাতিক বলেন, জাতীয় বলেন, সবখানে তাদের দেখা শেষ। এই দেশের মানুষও তাদের কথা এখন কেউ নেমে আসবে না। সো 2-4টা ভাঙচুর, জ্বালাও পোড়াও করতে পারেন, করলে আবার মামলা খাবেন। এই রাস্তা তো আপনারা দেখিয়ে দিয়ে গেছেন। একটা হবে 1200 মানুষের নামে মামলা হবে, মুরগির উপর বোমা মারার মামলা করেছেন না। সো এই রাস্তা তো আপনারা দেখিয়ে গিয়েছেন, পুলিশকে সেই ইকুইপমেন্ট দিয়ে গিয়েছেন। আড়িপাতা দিয়ে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি বলে আড়িপাতা হবে। আপনারা এগুলো করে খুব বেশি সুযোগ সুবিধা নিতে পারবেন না। সো বিএনপি, জামাতের জায়গায় থাকবে। জামাত যেহেতু উঠে গিয়েছে, জামাত এখান থেকে উপরে উঠবে, নিচে নামবে না তো। এখন আপনারা কারা থাকবেন? বাংলাদেশ জাতীয়তাবাদ থাকবেন না বাঙালি জাতীয়তাবাদ থাকবেন? সেটা হচ্ছে আপনাদেরকে ডিসাইড করতে হবে। যাই হোক, বিএনপিকে খুব বেশি নসিহত করতে চাই না, বিএনপির নিজস্ব ব্যাপার। বিএনপিকে নিয়ে কথা বলে আবার বিএনপি আর আমাদের জামাত বানায় দিবে, যেখানে ভাই আপনাদেরকে অবমূল্যায়ন করে ছোটো করে কথা বলার মতো সুযোগ নেই। অনেকে বিশাল গ্যাঞ্জাম বাঁধাইতে চাচ্ছে আমাদের আর বিএনপির মাঝখানে, আমরা দিয়ে সেটা পারবে না। কারণ হচ্ছে কি, কারণ এই বিএনপি তো গত 15 বছরে তারা জীবন দিয়েছে, তাদের পার্টির লোক গুম হয়েছে, তারা জেলে ছিল। এই পুরো দলটারে একদম যা মনে চায় তাই বলবেন, এটা বলা আমার এত দুঃসাহস হয় না, যে কারণে খুব বেশি বুঝাইলাম না। বাট সামনের দিনগুলোতে খুব সাবধানে পা চলতে হবে। মনে করেন জামাত ইসলাম ক্ষমতায় আসলো, আওয়ামী লীগ যা করেছে এই বিএনপির উপরে, জামাত ইসলাম সেটা কোনোদিনও করবে না। করলে আমরা ছেড়ে দেবো না তো, যে জামাত এসে বিএনপির গুম করবে, খুন করবে, বিএনপির একদম বিরোধী দল নিশ্চিহ্ন করে ফেলবে, জামাত আমরা ছেড়ে দেবো নাকি? কিন্তু যদি আওয়ামী লীগকে আবার আনেন, আম এবং ছালা দুটাই যাবে। এবার আসল আলোচনায় আসি। আজকে আমার এই বাম সাইডে আমার বউয়ের জুতা দেখাইছি না আগে, এই জুতাটার পাশাপাশি আরও একটা জিনিস আমার কাছে এনে রেখেছে, এটাও আপনাদের একটু দেখায় তারপরে অনুষ্ঠান শেষ করব। আজকে পিনাকিদার মতো আমার এডিটর সাহেবদেরকে একটু ভুল বলছি একটু কাজ করতে। এটা হচ্ছে আমাদের আপনার অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা, এটা মনে হয় লেখাটা উল্টা দেখাবে যেহেতু ভিডিওতে। সো এই অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা, এই বইটার এটা হচ্ছে এডিটর সাহেব আমার এটার প্রথম পৃষ্ঠার ছবিটা আপনাকে দিয়ে পাঠিয়ে দেবো, আমি একটু দেখায় দিন। এটা দ্বিতীয় সংস্করণ, দ্বিতীয় প্রকাশ জুলাই 2019, প্রচ্ছদ সুব্রত শাহ, প্রকাশক শহীদুল ইসলাম, কমলকুড়ি প্রকাশনার, বাংলা বাজার, মান্নান মার্কেট, 3য় তলা, ঢাকা 1100। যাই হোক, এই বইয়ের আমি আপনাদেরকে যেটা পড়বো, 2019 সালে কিন্তু আওয়ামী লীগের সময়ে এটা হয়েছে। এটার 48 নম্বর পৃষ্ঠা আপনাদেরকে আমি 48 থেকে 49 এবং 50 নম্বর, ছোটো 2-3 মিনিটের ভেতরে আপনাদের পড়ে শেষ করে দিব। এই বইটা হচ্ছে এই মেজর জলিল। আমি কিছুক্ষণ আগে বললাম না যে 16 ডিসেম্বর বিজয় দিবস বলে জুতা দিয়ে পেটাবো, এটা কিন্তু আমি বলি নাই, এটা এই মেজর জলিল বলে গিয়েছেন। কেমনে বলে গিয়েছেন? উনি ওনার ভাষায় বলেছেন, আমি আমার ভাষায় বললাম আর কি। তো 48 নম্বর পৃষ্ঠার একদম শেষ 5 নম্বর লাইন থেকে পড়া শুরু করবেন। 16 ডিসেম্বর 1971 সালে ভারতীয় সেনাপতি জেনারেল অরোরার কাছে পাকিস্তানি সেনাপতি জেনারেল নিয়াজি যে আত্মসমর্পণ করেছেন, সেই ইতিহাস চিরযুগী অম্লান হয়ে থাকবে। বেতনভুক্তদের ইতিহাস লেখা হয় না, তারা ইতিহাস নয়, তারা ইতিহাসের খোরাক মাত্র। ঐতিহাসিক 16 ডিসেম্বর 1971 সন
বাংলাদেশের মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক অবসানের দিন। আনুষ্ঠানিক কী দিন? অবসানের দিন, বিজয় দিন না কিন্তু। শেষ করতে দেন। হানাদার পাকিস্তানি বাহিনী ভারতের পূর্ব অঞ্চলীয় কমান্ডারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জগজিৎ সিং অরোরার কাছে ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে। যে যুদ্ধ বাঙালি সশস্ত্র গণবিস্ফোরণ ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে শুরু হয়, তার শেষ হয় ভারতীয় সেনাবাহিনীর অধিনায়কের কাছে হানাদার পাকিস্তানি বাহিনীর অধিনায়কের আত্মসমর্পণের মধ্য দিয়ে। হিসেব মিলছে না কেন? হিসেবের এই গরমিলের জন্য দায়ী কে বা কারা? যারা মুক্তিযুদ্ধ শুরু করেছিল, যুদ্ধ শেষে পরাজিত শত্রুপক্ষ মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করলো না কেন? পাকিস্তান এবং ভারতের মধ্যে তো কোনো যুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল হানাদার পাকিস্তানি সেনাবাহিনী এবং মুক্তিকামী বাঙালি জনগণের মধ্যে। ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের হেতুটি দেখা দিল কেন? কোন উদ্দেশ্যে? মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল উসমানীর কাছে পাকিস্তানের পরাজিত নিয়াজি আত্মসমর্পণ করলেন না কেন? আত্মসমর্পণের সময় কর্নেল উসমানী উপস্থিত ছিলেন না কেন? অনুপস্থিত ছিলেন কেন? আত্মসমর্পণের বেশ কয়েকদিন পর কর্নেল উসমানী ঢাকায় এলেন কেন? এ সময়কাল তিনি কোথায় ক্ষেপণ করেছেন? তিনি কি তাহলে সত্যিই কলকাতায় বন্দী ছিলেন? আজও বাংলাদেশের জনমনে নানান প্রশ্নের ভিড় জমেছে। এসব প্রশ্নের উত্তর দেশবাসী আওয়ামী লীগের কাছে থেকে প্রত্যাশা করেছে, কিন্তু আওয়ামী লীগ নেতৃত্ব এবং ভারতে অবস্থানরত প্রবাসী আওয়ামী লীগ নেতৃত্ব এ সকল প্রশ্নের জবাব দেওয়ার আজ পর্যন্ত কোনো তাগিদই বোধ করেনি। তাছাড়া আত্মসমর্পণের পর এক সপ্তাহের পরে প্রবাসী আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ফিরে এসে বিনা প্রশ্নে গদিতে বসেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ঐতিহাসিক আত্মসমর্পণ অনুষ্ঠানে কেন অনুপস্থিত ছিলেন সে সত্যটি উদ্ঘাটন করার জন্য আজ পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হলো না। অথচ মুক্তিযুদ্ধের এই অসহায় মহানায়ক কর্নেল ওসমানীর কতই না প্রশংসা। কেন এই মিছিমিছি প্রশংসা? এর অন্তরালে কী রহস্য? রহস্য তো নিশ্চয়ই রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর অধিনায়কের কাছে পাকিস্তানি সেনাবাহিনীর অধিনায়কের আত্মসমর্পণের মধ্য দিয়ে প্রকৃত পক্ষে 16 ডিসেম্বর, যাকে আমরা বিজয় দিবস হিসেবে অভিহিত করি, যাকে আমরা 16 ডিসেম্বর বলে অভিহিত করি, সেই দিন থেকে বাঙালির মুক্তিযুদ্ধকে সরাসরি অস্বীকার করা হয়েছে। 16 ডিসেম্বর যোদ্ধাদের বিজয় দিবস এর পরিবর্তে ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবস হিসাবে ইতিহাসে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করা হয়েছে। এই ষড়যন্ত্রের পেছনে আসলে উদ্দেশ্য হচ্ছে বাঙালির স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করা এবং পাক ভারত যুদ্ধে পূর্বাঞ্চলের রণাঙ্গনে ভারতীয় সেনাবাহিনীর বিজয় ঘোষণা করা। এই বিজয়ে বাংলাদেশের মুক্তিপিপাসু জনগণ ও মুক্তিযোদ্ধারা ছিল নীরব দর্শক। আওয়ামী লীগ নেতৃত্ব ছিল বিনয়ী তাবেদার এবং কর্নেল ওসমানী ছিলেন অসহায় বন্দী। এ যেন ছিল ভারতের বাংলাদেশ বিজয় এবং আওয়ামী লীগ সরকার এ নববিজিত ভারত ভূমির যোগ্য লিজ গ্রহণকারী সত্তা। সুতরাং যেমন সত্তা তেমনই তার শর্ত। আর যায় কোথায়? এ তো গেল 16 ডিসেম্বরের সম্পর্কে কিছু কথা। অনুরূপভাবে 17 ডিসেম্বর তারিখে খুলনায় সার্কিট হাউস ময়দানে পাকিস্তান সেনাবাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণ পর্ব অনুষ্ঠিত হয়। 9ম সেক্টরের অধিপতি হিসাবে আমি সেখানে উপস্থিত থাকলেও ভারতীয় সেনাবাহিনীর কর্তৃপক্ষ আমাকে একরকম জোর করেই পেছনের সারিতে ফেলে দেয়। বারবার প্রচেষ্টা চালানো সত্ত্বেও আমাকে সামনে আসতেই দেওয়া হলো না। আমার প্রতিপক্ষ ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল দালবীর সিংকে দিয়েই সেই আত্মসমর্পণের নেতৃত্ব বজায় রাখা হয়। অথচ দালবীর সিংয়ের অধীনস্থ সৈন্যরা যুদ্ধক্ষেত্রে সবসময় আমার বাহিনীর অনেক পেছনে অবস্থান করত। মুক্তিযোদ্ধাদের দীর্ঘ 9টি মাসের অসীম ত্যাগ, তিতিক্ষা, আত্মাহুতির মধ্য দিয়ে রচিত বিজয় পর্ব এভাবে ভারতীয় শত্রু চক্র দ্বারা লুণ্ঠিত হয়ে যায়। সংগ্রামী লড়াকু বাঙালি জাতি প্রাণপণ যুদ্ধ করেও যেন বিজয়ী হতে পারল কেবল অপরের করুণায় বিজয় বোধ দূর করে অনুভব করতে। বিজয়ের সরাসরি স্বাদ থেকে কেবল বাঙালি জাতি বঞ্চিত হলো না, বঞ্চিত হলো প্রকৃত স্বাধীনতা থেকেই। সুতরাং সেই বঞ্চনাকারীদের কবল থেকে বঞ্চিতদের ন্যায্য পাওনা আদায় করার লক্ষ্যে আরেকটি প্রকৃত মুক্তিযুদ্ধের প্রয়োজন কি এখনও রয়ে যায়নি? এবং এই পরীক্ষা শেষ হবে না। জামায়াত ক্ষমতায় এসে যতদিন ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত তাদেরকে এই পরীক্ষা দিয়েই যেতে হবে। দ্য এন্ডলেস এক্সামিনেশন, জামায়াত উইল গোয়িং টু ফেস দ্য এন্ডলেস এক্সামিনেশন। তো জামায়াতের বিরুদ্ধে বর্তমানে আমরা যদিও চোখের সামনে দেখি যে এনসিপি অপপ্রচার অপতৎপরতা শুরু করেছে, আসলে তারা কি অর্জন করতে চায় এরকম প্রশ্ন অনেকের মধ্যে আছে। আশাটা খুব স্বাভাবিক, তবে চোখ খোলা রেখে অন্যান্য ষড়যন্ত্রগুলোর দিকেই তাকাতে হবে। আপনি একদিকে ওই যে ওয়ারেন বাফেট একটা বাণী দিছে না, আপনার সকল অর্থ, মেধা, যোগ্যতা, দক্ষতা যদি আপনি এক জায়গায় বিনিয়োগ করেন, যে কোনো সময় আপনি গরিব হয়ে যেতে পারেন। আপনি যদি 2টি পা দিয়েই পানি চেক করতে যান তাহলে আপনি ডুবে যাবেন। 1টি পা দিয়ে চেক করতে হবে, আরেকটা পায়ের উপরে ভর রাখতে হবে। এই কারণে একদিকে ষড়যন্ত্রের দিকে, বাণিজ্যে, অর্থনীতিতে একটি ভাষা আছে যে বাজারের সকল মনোযোগ একদিকে দেয়া মানে পরিবর্তনশীল প্রতিযোগী বাজার ব্যবস্থাকে অবজ্ঞা করা, অবমূল্যায়ন করা। যেই অবমূল্যায়নে বাটা আজ মার্কেট ছাড়া হয়ে গিয়েছে। একসময় বাটা খুব চলতো না, অ্যাপেক্স এখন বাটাকে খেয়ে দিয়েছে। বাটা শুধু একটাই দেখতো, অনেকদিন টিকবে আর কোনো মতে জুতা হলেই হলো। কিন্তু অ্যাপেক্স আসলেও টিকবে, দামও বেশি হবে, আবার মডেলও সুন্দর হবে। তাহলে বাটার চাইতে
এগিয়ে গেল প্রতিযোগিতায়। এখন দেখবেন যেখানেই বাটার শোরুম আছে সেখানে অ্যাপেক্সের শোরুম আছে, সেখানেই অরিয়নের শোরুম আছে, কিন্তু অরিয়নকেও ছাড়িয়ে গিয়েছে বাটা। সেই ধরনের পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াত টিকে যাবে কিনা, সামনে এগোবে কিনা, সেটি এখন দেখার বিষয়। তবে এই পরিস্থিতিতে জামায়াতকে 8টি ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে জামায়াতকে। 1 নম্বরে যেটি হবে সেটা হলো মিথ্যাচার। জামায়াতের বিরুদ্ধে মানে বিপরীত রাজনৈতিক শক্তিগুলো গণহারে মিথ্যাচার করবে, গণহারে। কারণ পৃথিবীতে যত দেশেই ইসলামিক শক্তির উত্থান ঘটেছে সহজে তাদেরকে নামানো যায় নাই। আপনি সুদান বলেন, আপনি ইরান বলেন, আপনি নানান অনেক দেশ আছে, ঠিক আছে, আফ্রিকার অনেকগুলো দেশ আছে, যত জায়গায় ইসলামের উত্থান ঘটেছে ষড়যন্ত্র হয়েছে কিন্তু খুব সহজে নামাতে পারে নাই। তবে হ্যাঁ, আপনি বলতে পারেন তিউনিসিয়া বা মিশরের কথা বলতে পারেন, সেটা ব্যতিক্রম বিষয়। এ কারণে সবাই ইসলামের বিরুদ্ধে, ইসলামের নামে জামায়াতের নামে ইসলামের বিরুদ্ধে। আসলে জামায়াত ঠেকানো মানে কিন্তু ইসলাম ঠেকানো। ইসলামের সবচাইতে বড় বৃক্ষটির নামই হলো জামায়াত বর্তমানে। তো যাই হোক, প্রথমে হলো মিথ্যাচার হবে, জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচার, যা অলরেডি শুরু হয়ে গেছে। 2 নম্বরে আপনার বেহেশত দোজক নামের অপপ্রচার। জামায়াত বেহেশতের টিকিট বিক্রি করে এই সে, অথচ এই কথাটি জামায়াতের চাইতে বেশি বলে বিএনপির নেতা কর্মীরা। আপনি ভিডিওগুলো যদি ফ্যাক্ট চেক করেন দেখবেন যে বেহেশতের কথা সবচাইতে বেশি বলছে বিএনপির লোকেরা, কিন্তু অপপ্রচারটা হচ্ছে কার বিরুদ্ধে? জামায়াতের বিরুদ্ধে। কারণ কি? জামায়াত তো ওটা নিয়ে অপপ্রচার মিথ্যাচার করে না, নিজের মতো কাজ করে। আর বিএনপি তো মিথ্যা বলতেই থাকে। একটি মিথ্যাকে আপনি বারবার যদি প্রচার করতে থাকেন তার সত্য হিসেবে করবেন। তবে সবচাইতে বেশি জামায়াতের বিরুদ্ধে যারা মিথ্যাচার করতেছে, অপপ্রচার করতেছে এখন আমার দৃশ্যত, সেটা হলো এনসিপি। এটা খুবই দুঃখজনক। এক সময়ের এক কাতারের শক্তি এনসিপির সবচাইতে বড় সহযোগী এই জামায়াত, বিএনপিও না। কি কারণে এনসিপি জামায়াতের বিরুদ্ধে এমন মিথ্যাচার করে সেটি দেখার বিষয়। আচ্ছা, এরপরে আসে মুক্তিযুদ্ধ চেতনা। মুক্তিযুদ্ধ চেতনা নিয়েও জামাতের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। তারপরে ভারতের ষড়যন্ত্র তো আছেই, আরেকটি ভয়ঙ্কর ষড়যন্ত্র আছে। আপনারা এটা বললে রাগও করতে পারেন, সবাই রাগ করবে না যারা একটু জামায়াতকে বেশি পছন্দ করে। আমিও অপছন্দ করি না জামায়াতকে, সত্যিকার অর্থে আমি ভালো চাই। জামায়াতের ভিতরের সমস্যা আছে এখানে। জামায়াতের ভিতরে ডিজিএফআই এর লোক আছে, রয়ের লোক আছে। বিশ্বাস করেন আর না করেন সেটা হলো আপনাদের ব্যাপার, ঠিক আছে। এই অপতৎপরতা, ভিতরের অপতৎপরতাও রুখতে হবে। তবুও অন্যদের চাইতে ভালো, অন্যদের চাইতে কম। জামাতের লোক সৎ বেশি, বিশ্বস্ত বেশি। তারপর আপনার আছে মিডিয়ার অপপ্রচার। আপনি দেখেন প্রত্যেক চ্যানেলে জামায়াতের শরিয়া, বোরকা পরা, বোরকা পড়তে দিবে কিনা, তাদের সাথে মিথ্যাচার করবে কিনা, এসব নিয়ে আপনার নানান রকম মিথ্যাচার হচ্ছে, কথা হচ্ছে না। সন্ত্রাস এখন পর্যন্ত এই জামায়াতের হাতে, বিএনপির হাতে তিনজন জামায়াত কর্মী নিহত হয়েছেন। 3 জন, সব বিএনপির হাতে, সবগুলাই বিএনপির হাতে। এই সন্ত্রাস রোখার ক্যাপাসিটি জামাতের আছে, ঠিক আছে। সন্ত্রাসকে রুখে দেওয়ার ক্যাপাসিটি জামাতের রয়েছে। এরপরে আছে আপনার মিডিয়ার মিথ্যাচার, ফ্রেমিং করা। 6 নম্বর, মিডিয়া মিথ্যাচার, যেভাবে একের পর এক করেই যাচ্ছে। জামাত আসলে এটা করা যাবে না, সেটা করা যাবে না, মানুষের মধ্যে আতঙ্ক ঢুকিয়ে দেওয়া। এই অপপ্রচার কিভাবে রুখবে জামাত? ফ্রেমিং করা। আপনি দেখেন 40-50 বছর যাবত একটা অপপ্রচার হয়েছে, সেটা হলো জামাত রক কাটে, উগ্র, পাকিস্তানপন্থী। অথচ জামাতের কোন নেতা 71-এর পরে বা পাকিস্তান গেছে কিনা জীবনে এটাই সন্দেহ আছে, ঠিক আছে। এরপরে আপনার ফ্রেমিং করা। এখন বলা হচ্ছে কি, এই সাদেক কায়েম শিবির এক সময় ছাত্রলীগ করতো ভিতরে, ডাহা মিথ্যা কথা। এটা যদি হইতো তাহলে বিভিন্ন মিডিয়াতে রিপোর্ট হতো না, তথ্য প্রমাণ নিয়ে তারা রিপোর্ট করতো না। জামায়াতের মিডিয়া ফেসিং খুব ফালতু, খুবই ফালতু। এখানে তারা খুবই অযোগ্য, অদক্ষ, অথর্ব অথবা স্বার্থপর। তাই তো, স্বার্থপর মনে করি না আমি সেটা, তবে তারা খুবই অথর্ব। মিডিয়াতে তারা কথা বলতে পারে না, তাদের তুলনায় কয়েক গুণ বেশি মানে অ্যাপ্রিসিয়েট করার মতো মিডিয়াতে কথা বলতে পারে এনসিপি। আপনি দেখেন হাতে গোনা, এই কয়েকদিন হলো আসলো আপনার ব্যারিস্টার শাহরিয়ার, শিশির মনির একটু বলে, মির্জা গালিব একটু বলে, তাও এটা জামাতের ক্রেডিট না। এটা হলো তারা যদি না আসতো মিডিয়াতে, কে কি করতো? মির্জা গালিব যদি মনে করতো যে আমার বাড়ি অনিরাপদ হয়ে যাবে, বাড়িঘর অনিরাপদ থাকবে আমি যদি জামায়াতের পক্ষে বলি, কিন্তু মির্জা গালিব উদারভাবে জামায়াতের পক্ষে বয়ান তৈরির চেষ্টা করে, যদিও এত অল্প পরিসরে বয়ান তৈরি করা সম্ভব না। শিশির মনির একটু বলে, তবু না বলাই ভালো, তার সে যে স্টাইলে বলে। আর ব্যারিস্টার শাহরিয়ার ইদানিং যাবত করতেছে, তবে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, তাকে কি হত্যা করে নাকি মিডিয়া সিন্ডিকেট করে তাকে মিডিয়া থেকে বাদ দিয়ে দেয়, সেটাই দেখার বিষয়। এভাবে ফ্রেমিং করা হচ্ছে। তবে এটা ঠিক ডিসাইডেড, এখন পর্যন্ত জামায়াত মিডিয়া ফেসিং এ খুবই অযোগ্যতার পরিচয় দিয়েছে। তাদের কোনো মিডিয়াতে কথা বলার মতো ভাষা নাই, তারা হেরে গেলে মাথা নত করে চলে আসে, নিজেদের স্ট্রং কোনো পথ রুট নাই, ঠিক আছে। এরপরে আছে জামায়াত যদি নিজেকে শুধু জামায়াত ভাবে তাহলে জামায়াত অযোগ্য।
এটা আপনি নিশ্চিতভাবে ধরে নেবেন। আর যদি জামায়াত মনে করে না আমি ইসলাম, কারণ ইসলামের সবচাইতে বড় বৃক্ষটির নাম হলো জামায়াত। কেউ যদি ইসলামকে এই ভূমিতে, এই ভূখণ্ডে ইসলামকে ধ্বংস করতে চায়, তাহলে অবশ্যই আঘাতটা প্রথম করবে জামায়াতকে। যেই গাছ বড় বড়, যত বড় তুফানের আঘাত সেই গাছের উপরে তত বেশি, ঠিক আছে? সুতরাং এখন জামায়াতে ইসলাম, ইসলামের উপরে আঘাতটা আগে আসবে জামায়াতের উপরে। এই অবস্থায় জামায়াত যদি নিজেকে জামায়াত ভাবে তাহলে ভুল হবে। জামায়াত মিন্স ইসলাম, জামায়াত ইসলামী, ইসলাম। জামায়াতকে সেই দায়িত্ব নিয়েই কাজ করতে হবে যদি তা রুখে দিতে হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হঠাৎ করেই তারেক রহমানের কণ্ঠে পরাজয়ের সুর। তারেক রহমান হতাশ, তারেক রহমান বিমর্ষ, তারেক রহমান অনেকটা ভারসাম্যহীন। বিএনপিতেই তারেক রহমানের রাজনীতি এলোমেলো। তারেক রহমানের যে একটা সুপ্রিমেসি ছিল, যে অত্যন্ত গোছালো কথা বলেন, হিসাব নিকাশ করে কথা বলেন, ভেবে চিন্তে কথা বলেন, বেফাস কথা বলেন না, না, তারেক রহমানের এখনো সেই ইমেজ নেই। তিনি খেই হারিয়ে ফেলেছেন। গত 3 দিন যাবৎ তার কণ্ঠে পরাজয়ের সুর, যে তিনি হেরে যাচ্ছেন। এক ব্যর্থ পুরুষ, এক ব্যর্থ সন্তান, এক ব্যর্থ ভারপ্রাপ্ত চেয়ারপারসন আকাশচুম্বী জনপ্রিয় দল বিএনপিকে মাটির সাথে মিশে গেছে, যার হাত ধরে হিজ তারেক রহমান। দর্শক, জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির উত্থান, খালেদা জিয়ার হাত ধরে বিএনপির বিকাশ, আর তারেক রহমানের হাত ধরে বিএনপির পতন। আপনি একটু চিন্তা করেন, আজ থেকে 1 বছর 4 মাস আগে বিএনপি জনপ্রিয়তা কত ছিল? আকাশচুম্বী জনপ্রিয় দল ছিল। এদেশের 80%-এর ঊর্ধ্বে বা 75 থেকে 80% মানুষ বিএনপিকে সমর্থন করে। এখন 10 থেকে 12% মানুষ বিএনপিকে সমর্থন করে না। যেসব জরিপের দেখছেন 10-12%-এর উপরে বিএনপি সমর্থক, ওটা ভুয়া। মানুষ বিএনপিকে ঘৃণা করে। এটা তারেক রহমানের অ্যাচিভমেন্ট। তারেক রহমান ভেবেছিল তিনি যে জুলুমের শিকার হয়েছেন, তাতে তার যে সেই মহা দুর্নীতি, 10% খাম্বা ইত্যাদি, এগুলো সব ধামাচাপা পড়ে যাবে। গিয়াসউদ্দিন আল মামুন, না, কিছুই হয়নি, ধামাচাপা পড়েনি, আবার সেগুলো সামনে আসছে। তারেক রহমান খেই হারিয়ে ফেলে তিনি নিজের অবস্থান থেকে নাকে খত দিয়ে বাবা এবং মাকে অপমান করে বলছেন যে জামাত 71 সালে কি করেছিল সেটা মনে রাখতে হবে। এই বক্তব্য জিয়াউর রহমানকে অপমান, খালেদা জিয়াকে চপেটাঘাত। কারণ 71-এ কে কি করেছিল এটা বিভাজনের ভিত্তিতে কখনো জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়া রাজনীতি করতো না। বিএনপির রাজনীতি ছিল 71 বিতর্কের ঊর্ধ্বে, লেটস ফরওয়ার্ড, চলো আমরা সামনে এগিয়ে যাই। সেখানে তারেক রহমান সে 71 নিয়ে আওয়ামী স্টাইলে কসলাকস্তি করছেন। আসলে যদি তারেক রহমানের সামনে কোনো রাজনীতি থাকতো, কোনো এলিমেন্টস থাকতো, ইনগ্রেডিয়েন্টস থাকতো, তাহলে এই বস্তা পচা আওয়ামী চেতনাধারী রাজনীতি তারেক রহমান করতেন না। খেই হারিয়ে ফেলে সবকিছু এলোমেলো করে হতাশ হয়ে কথা বলেছেন। এখন আবার কি বলছেন দেখেন, যে শুধু আমি ভালো অন্য সবাই খারাপ, এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। এর মানে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে জামাত ভালো, বিএনপি খারাপ, আওয়ামী লীগ খারাপ। এখন বোঝাতে চাচ্ছে না, বিএনপি আওয়ামী লীগ সবাই খারাপ না, আমরা একটু হলেও ভালো। এখন তুলনামূলক বিচার করতে যাচ্ছেন, এটা পরাজয়ের সুর। যে শুধু আমি ভালো অন্য সবাই খারাপ। আবার তারেক রহমান বলছেন গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে বহু ষড়যন্ত্র চলছে। এই যে ষড়যন্ত্র তত্ত্ব, কথায় কথায় ষড়যন্ত্র তত্ত্ব, এটা হচ্ছে পরাজয়ের আসল সুর। যারা পরাজিত হতে যাচ্ছে তারাই বারবার ষড়যন্ত্র বলে, আর যারা জিতবে তারা ষড়যন্ত্র বলে। এটা ওয়ার্ল্ড পলিটিক্যাল হিস্ট্রি, রিয়ালিটি। কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়নের থিওরি ছিল একটা কনস্পাইরেসি থিওরি। এমনকি পিওর সায়েন্সকে তারা কনস্পাইরেসি থিওরি দিয়ে ডিল করত। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা চাঁদে গিয়েছে, তারা বলতো ওটা ষড়যন্ত্র, ওটা হলিউডের সিনেমা। এরকম নানান ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে সবকিছু ডিল করার চেষ্টা করতো। এক পর্যায়ে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, তাদের পতন হয়েছে। অতএব যাদের পতন হবে তারা অযাচিতভাবে কথায় কথায় ষড়যন্ত্র দেখে, আর যারা বিজয়ী হবে তারা এইভাবে ষড়যন্ত্র দেখে না। আর আসলে ষড়যন্ত্র ওইভাবে নেই। আর যতটুকু আছে ষড়যন্ত্র আছে থাকবে, ওইটাকে সামনে আনে না বিজয়ী দল। তারা ওটা মোকাবেলা করতে পারে, ষড়যন্ত্র ব্যর্থ করতে পারে। তারা জাতিকে আশার বাণী শোনায়। পার্থক্যটা দেখেন, ভেরি সিম্পল। তারেক রহমান নিজে বলছেন গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে বহু ষড়যন্ত্র চলছে। মানে বিএনপি তারেক রহমানের কথায় শুধু ষড়যন্ত্র, এর বাইরে কোনো কথা নেই। আর জামাতের কথায় আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল, এদের কথার দিকে তাকান। আমরা নারীদের জন্য এই করবো, পুরুষদের জন্য এই করবো, কর্মসংস্থান করবো, দুর্নীতির বিরুদ্ধে এই করবো। মানে শুধু প্রতিশ্রুতি, আশার বাণী। বাংলাদেশ হবে সিঙ্গাপুর, অমুক তমুক। আশার বাণী ছাড়া জামাত নেতাদের কণ্ঠে কোনো কথা নেই। প্রতিশ্রুতি ছাড়া কিভাবে দেশ গঠন করবেন, জাতি গঠন করবেন, এর বাইরে তাদের কোনো কথা নেই। আর বিএনপির কথা হচ্ছে শুধু ষড়যন্ত্র। তাহলে কারা বিজয়ী হতে যাচ্ছে আর কারা পরাজিত হতে যাচ্ছে, আন্ডারস্ট্যান্ড? তারেক রহমানের কণ্ঠে এখন পরাজয়ের সুর। প্রমাণ এই যে বলছেন যে ষড়যন্ত্র চলছে, এটা একটা দলিল যে এইসব ষড়যন্ত্রের কথা সম্ভাব্য পরাজিতরাই বলে। আরেকটা হচ্ছে ওই যে জামাতকে 71 নিয়ে আওয়ামী স্টাইলে সমালোচনা করেছেন, ওটাই হচ্ছে প্রমাণ যে আসলে কোনো রাজনীতি নাই, সবকিছু এলোমেলো হয়েছে বলে এখন এই 71-এর কথা বলছেন। অথচ এটা বলে শেষ পর্যন্ত তো আওয়ামী লীগই টিকতে পারেনি। বাংলাদেশের মানুষ সেই 71-এ কি হয়েছিল কি ওটা নিয়ে
কাউকে বিবেচনা করে না। আপনি কি চান্দাবাজ না লুটপাটকারী, প্রশ্ন হচ্ছে এটা। 71-এ কি 71-এ যারা ছিল এরা কেউ জীবিত নাই, জামায়াতের 71 প্রজন্ম জীবিত নেই, দ্যাট ইজ টোটালি ইরেলেভেন্ট। ওটা নিয়ে কোনো বিতর্কই নেই। বিতর্ক হচ্ছে আপনি চান্দাবাজ না ধান্দাবাজ, আপনি কি শরিয়া আইন মানেন কি মানেন না। অতএব তারেক রহমান যত